আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিমদের অবদান নিয়ে আলোচনা করি এবং আজকে যে মনীষী নিয়ে আলোচনা করব তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পদচারণা করেছেন। উল্লেখযোগ্যভাবে গণিত, ভূগোল শাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞানে তার অবদান অনস্বীকার্য। তিনি হলেন আল খওয়ারিজমি, বিজ্ঞানী আল খওয়ারিজমির জীবনী নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক প্রফেসর মোহাম্মদ ইকবাল হুসাইন স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মহান বিজ্ঞানীর জীবনী নিয়ে আলোচনা করব এবং আলোচনার শুরুতেই চলুন দেখে আসি তার জীবনীর উপরে ছোট্ট একটি তথ্যচিত্র। আল খওয়ারিজমির জীবন সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে কোনো কোনো গবেষকের মতে সোভিয়েত রাশিয়ার খওয়ারিজম শহরে তিনি জন্মগ্রহণ করেন। আনুমানিক 780 সালে তার জন্ম হয়। আল খওয়ারিজমি খলিফা আল মামুনের বায়তুল হিকমাহ সংলগ্ন গ্রন্থাগারে গ্রন্থাগারিকের চাকুরি করতেন। তিনি পাটিগণিত, বীজগণিত, ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানে প্রভূত অবদান রাখেন। তবে বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে আলোচিত হন। তাকে বীজগণিতের জনক বলা হয়। ইসলামী সভ্যতায় তার সর্বশ্রেষ্ঠ অবদান হল বীজগণিত। বীজগণিতকে তিনি গণিত শাস্ত্রের মধ্যে বিশেষ মর্যাদা সম্পন্ন হিসেবে চিহ্নিত করেন। ভারতীয় গণিতবিদগণ প্রথম বীজগণিত নিয়ে গবেষণা করেন। গ্রিকদের মধ্যে কেবল ডায়োফ্যান্টাস ছাড়া আর কাউকেই বীজগণিত নিয়ে তেমন কাজ করতে দেখা যায়নি। ভারতীয়দের গাণিতিক উৎকর্ষের সময়টা ছিল অনেক প্রাচীন, সুতরাং খওয়ারিজমির সময় বীজগণিতের অবস্থা ছিল ম্রিয়মাণ। এ সময় তিনি বীজগণিতের ভিত্তি স্থাপন করে আধুনিক গণিতের পথকে অনেকটাই কুসুমাস্তীর্ণ করে তোলেন। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে হিন্দু গণিতবিদগণ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেন। এই দশমিক পদ্ধতিকে খওয়ারিজমি প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। তার রচিত বই কিতাব আল জাবর আল মোকাবলা হতে বীজগণিতের ইংরেজি নাম আলজেব্রার উৎপত্তি হয়। পাটিগণিতেও অসামান্য পারদর্শী ছিলেন তিনি। তার মাধ্যমেই ইউরোপ শূন্যের ব্যবহার শিক্ষা লাভ করে। জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে তিনি বহু মৌলিক অবদান রেখে গেছেন। তার রচনার সাহায্যে ইবনে আলী জ্যোতির্বিজ্ঞানের উপর পর্যবেক্ষণ চালান এবং এ বিষয়ে বহু গ্রন্থ প্রণয়ন করেন। তার রচিত সূরাত আল আরদ গ্রন্থটি বিশ্বের প্রথম মানচিত্র হিসেবে বিবেচিত। গোলকীয় ত্রিকোণমিতি নিয়ে তার একটি বই রয়েছে। হিব্রু বর্ষপঞ্জি নিয়ে খওয়ারিজমি রিসালা ফি ইস্তিখারাজ তারিখ আল ইয়াহুদ শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন। আনুমানিক 850 সালে এই মহান বৈজ্ঞানিকের মৃত্যু হয়। আমরা এই মহান বিজ্ঞানীর জীবনী তথ্যচিত্র দেখলাম। আসলে আল খওয়ারিজমির মতো এই বিজ্ঞানীরা তো বাই বর্ন বিজ্ঞানী হিসাবে জন্মগ্রহণ করেন না। তাদেরকে বিজ্ঞানী বা তাদেরকে এরকম মহান ব্যক্তিত্বে পরিণত হয়ে উঠতে হয়। এই হয়ে ওঠার গল্পটা কেমন ছিল? ধন্যবাদ। সেই সময়টা কিন্তু ছিল ইসলামের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়েছে। আব্বাসী যুগটাকে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়েছে। তার কারণ কি, উমাইয়ারা ছিল হলো এক্সপানশনে ব্যস্ত, শুধু রাজ্য বিস্তার করেছে এবং রাজ্য বিস্তার তখন একটা তাদের চিন্তা চেতনার মধ্যে ছিল। আব্বাসীরা যখন ক্ষমতা এসেছে তখন এটা খুব দ্রুত ইউটার্ন নিয়েছে জ্ঞান বিজ্ঞানের দিকে। তারা খুব বেশি বিজয় অভিযান প্রেরণ করেনি, 750 থেকে 1250 পর্যন্ত, বরং জ্ঞানের ক্ষেত্রে বিজয়ের চেষ্টা করেছে। তারা দেখেছে যে ল্যান্ডের চেয়ে বেশি বিজয়, মানুষ এক্সপান্ড হচ্ছে। যেমন ধরুন বারবারারা ইসলামে এসে গেছে, কিন্তু এর মধ্যে এত বেশি ডক্ট্রিন এসে গেছে, সত্যিকার এলেমের ফ্লোটা না থাকাতে, বিদ্যার ফ্লোটা না থাকাতে, কানেক্টিভিটি না থাকাতে, যার ফলে এই খওয়ারিজমির যে সময় জন্ম সেটা ছিল একটা বিজ্ঞানের উৎকর্ষতার একটা যুগ, যার ফলে তিনি সে পরিবেশ পেয়েছিলেন। পিতা কিন্তু বিদ্বান ছিলেন, কিন্তু এই বিদ্বান এবং উমাইয়াদের অত্যাচারের বিরোধিতা করার কারণে কিন্তু উমাইয়া শাসক কর্তৃক নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। যার ফলে কিন্তু অনেক কষ্টে এই খওয়ারিজমির পড়াশোনা হয়েছে। খোরাসানে আরেকটা জিনিস আপনারা জানবেন, এই সময় খোরাসান ছিল হলো বিদ্যার একটা খুব বড় উৎকর্ষতার কেন্দ্র। সেই জায়গা থেকে তিনি উঠে এসেছেন। পরবর্তীতে যখন আব্বাসীরা বাগদাদ কেন্দ্রিক তাদের রাজধানী নিয়ে আসলেন, তখন তিনি বাগদাদে শিফট করেছেন এবং খুব ক্লোজলি যাকে বলা হয় জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার সাধক
খলিফা আল মামুন হারুন রশিদের সন্তান, এই দ্বিতীয় সন্তান খুব ক্লোজলি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছে। যখন খলিফা আল মামুন দেখলেন যে তার মধ্যে মেধার উৎকর্ষতা আছে, খুব কাছে টেনে নিয়েছেন এবং এই বাইতুল হিকমা তার পিতা খলিফা হারুন রশিদ যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তাতে তিনি চাকরি দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন। প্রথম কিন্তু মূল দায়িত্ব পাননি, মূল দায়িত্বে আপনি জানেন যে হাইয়ান ইবনে ইসহাক এবং এই খাওয়ারিজমি এই যে ক্যাটালগিং করেছেন, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স বলা হয়, যে বিস্ময়কর ছিল। অনেক ইউরোপিয়ান গবেষকরা তখন তার ক্যাটালগিং দেখে খুবই আশ্চর্যান্বিত হয়েছিলেন। এবং আরেকটি বিষয় হলো যে এই খলিফার আল মামুনের সময়ে তিনি স্পেশালি একটা অনুরোধ করেছিলেন, এই যেটা আপনি বলেছেন আপনার উপস্থাপনায়, যে গণিত শাস্ত্রকে উৎকর্ষ করার জন্য। কারণ হলো এই গণিতে তখন আরবরা এই নিউমেরিক্যাল ওয়ার্ডগুলির ব্যবহার জানতো, কিন্তু দশমিক এবং শূন্যের ব্যবহার জানতো না। তখন তিনি এই গবেষণা করে পেয়েছেন, এটার সমন্বয় পেয়েছেন হিন্দুস্থানে। হিন্দু ধর্মতাত্ত্বিকরা এটা দশমিক এবং ব্যবহার করতো। তখন তিনি একটা সুন্দর বই লিখেছেন, আল কিতাবুল মুহাসেবা, যেটার মধ্যে উনি সুন্দর করে এই বিষয়টা তুলে ধরেছেন। সবচেয়ে যে বিষয়টার জন্য তিনি পৃথিবীতে জগৎ বিখ্যাত হয়েছেন, যে আল কিতাব আল জাবায়ের আল মুকাবেলা, এই জাবায়ের থেকে পরবর্তীতে আল জাবরা নামই হয়ে গেল, যে একটা কিতাবের নামে একটা লিটারেচার, একটা ম্যাথ লিটারেচার এবং একটা দর্শন দাঁড়িয়ে গেল, যেটা আল জাবায়ের। এখন এই যে এত বড় একটা অবদান এই যে গণিত শাস্ত্রে এবং একজন মুসলিম বিজ্ঞানীর, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো সাপোর্ট, সহযোগিতা, উৎসাহ প্রদান। আমাদের যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন না, যে দেশে মানে গুণীজনের কদর নাই, সে গুণী জন্মাতে পারে না। আপনি দেখেন উমাইয়া আমলে কিন্তু আপনি এরকম গুণীর খবর পাবেন না, বা আব্বাসী আমলের পরে যে ফরেন 1200 পর থেকে মুসলমানদের যে পিছিয়ে যাওয়ার অবস্থা, এটা থেকে কিন্তু এখনো টেনে ধরার কেউ এখনো দাঁড়ায়নি। কিন্তু এই আব্বাসী আমলে খলিফা মামুন এই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতায় তার হাত ছিল উদার। তিনি এমন কাজ করতেন যে ইউরোপিয়ান যে সমস্ত ওই ভৌত বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের বই তৈরি হয়েছে, যেটা আরবিতে অনুবাদ হয়নি, খলিফা আল মামুন গ্রাসরুট লেভেল থেকে সব জায়গায় এটাকে উৎসাহিত করতেন। শুধু তাই নয়, আপনি জানেন এর থেকে এমন একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেল, আপনি খুব ভালো জানেন যে ধর্মীয় বিতর্ক সৃষ্টি হয়ে গেল, যে রাষ্ট্রীয়ভাবে এই যে মুতাজিলি যে দর্শনটা, ডক্ট্রিনটা তৈরি হয়েছিল, এটা এই খলিফা আল মামুনের সময়ে উৎকর্ষতা লাভ করেছিল। যে কাজটি এই খলিফা মামুন সারা তার সাম্রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন, এবং সে সময় শুধু এই খাওয়ারিজমির মতো আপনি দেখবেন, উনি কিন্তু বেসিক যখন আব্বাসী শাসন শুরু হয়েছে, এরকম স্মরণীয়, বরণীয়, গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে তার কিছু কন্ট্রিবিউশন থাকা লাগে। আল খাওয়ারিজমির কী ধরনের কন্ট্রিবিউশন আছে? খাওয়ারিজমি এমন এক ব্যক্তি যার সাধনার কথা আমরা মুসলমানদের লেখায় যতটুকু না এসেছে, ইউরোপিয়ান ওরিয়েন্টালিদের একটা জিনিস আপনি দেখবেন, তারা যেখানে জ্ঞানের সুধা পেয়েছে এটাকে টেনে নিয়েছে। এই খাওয়ারিজমি এই বাইতুল হিকমাতে বসে যখন একটা ব্যাপক সুযোগ পেয়ে গেলেন, এবং খলিফা হারুন রশিদ যে মানমন্দির করেছিলেন বাইতুল হিকমার অ্যাটাচড, এখানে দুটো কথা আছে, কেউ বলছে বাগদাদের বাহিরে, কেউ বলেছে একেবারে রাজপ্রাসাদের সাথেই ছিল মানমন্দির। তো এই মানমন্দির তার কারণ ছিল যে বাগদাদ হলো সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এই বাইতুল হিকমায় পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই যারা একবার স্বপ্ন করতো যে আমি একবার বাইতুল হিকমা ঘুরে যেতে পারলে আমি পৃথিবীর সেরা বিজ্ঞানী বা গবেষকের মর্যাদা পাবো। তো এইটা যখন খাওয়ারিজমির হাতে আসলো, তিনি এই নলেজের মধ্যে এমনভাবে ডুবে গেলেন, তিনি আসলে জানতেন মুসলমানদের ইতিহাস, মুসলমানদের অতীত, মুসলমানদের ভবিষ্যৎ। কেউ তাকে জরস্ত্রয়া থেকে আসার ব্যাপারে, আকিদার ব্যাপারে মতপার্থক্য করেছে, এটা ঠিক, কিন্তু তিনি মুসলমানদেরকে ইনহ্যান্স করার জন্য বিজ্ঞান, বিশেষ করে ভৌত বিজ্ঞানের সাথে, কারণ হলো ভৌত বিজ্ঞানকে যদি আত্মস্থ করা না হয়,
তাহলে আজকের পৃথিবীতে গত 600 বছর যাবত আমরা যেরকম পিছিয়ে যাচ্ছি, এরকম পিছিয়ে যেতে হবে এটা উনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। কেউ না কেউ আসতে হবে। যার ফলে এই খাওয়ারিজমি বাইতুল হিকমায় বসে কেউ বলেন যে উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি বাইতুল হিকমায় বসে থাকতেন। এবং একটা মজার ব্যাপার, কোনো বলা হয় যে খলিফা মামুন তাকে খুঁজতে আসতো যে উনি কোথায়। তিনি ত্রিকোণমিতির কাজ করেছেন, ম্যাথমেটিক্সের কাজ করেছেন, জ্যোতির্বিজ্ঞানের কাজ করেছেন, এবং মজার ব্যাপারে তিনি একটা মানচিত্র করেছেন। মামুনের একটা কথা ছিল যে এই বাগদাদকে কেন্দ্র করিয়ে, আপনারা জানেন যে জর্জিয়ান গ্যাগ্রিয়ান মানচিত্র আছে, মুসলিম মানচিত্র আছে, এক একটা কেন্দ্র আছে। তো তাকে মামুনের পরামর্শ ছিল যে বাগদাদকে কেন্দ্র করে এই মুসলিম সাম্রাজ্যকে ক্যাপিটাল কেন্দ্র করে একটা মানচিত্র করার জন্য। যে আজকের যে মানচিত্র নিয়ে আমরা কথা বলি, গ্লোবের যে মানচিত্র, স্যাটেলাইটের যুগে আমরা আরও অনেক ইনভেনশন দিয়ে এটাকে আরও বেশি সুসংহত সুন্দর করে উপস্থাপন করতে পারছি, কিন্তু তার শুরুটা হয়েছিল একজন মুসলিম বিজ্ঞানীর হাত দিয়ে। আমরা এ বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনবো। জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য আজকে আমরা আলোচনা করছি বিশিষ্ট বিজ্ঞানী আল খাওয়ারিজমিকে নিয়ে, যাকে বীজগণিতের ফাদার বলা হয়। আমাদের যে সোনালী যুগ, সোনালী যে ঐতিহ্য, ইতিহাসকে কেন আমরা জানতে পারছি না, কি কারণ আপনি এখানে মনে করেন? এই যে স্বর্ণযুগ মুসলমানরা পার করে আসছে, অনেক ইনভেনশন। কারণ হলো আপনি দেখেন যে তার ইন্সপাইরেশন ছিল, তারা মূল টেক্সট সবসময় যেতেন। এবং একটা জিনিস জানবেন, শিক্ষার একটা ব্যাপক ইনফ্লুয়েন্স এবং ইন্টিগ্রেশন রাষ্ট্রের লাগবে। কখনো খলিফা মামুন তার কাছে চলে আসতেন, জানতেন এখানে আলো আছে, এই আলোকে যদি নার্সিং করা হয় তাহলে এটা বিচ্ছুরিত হবে, এটা ফ্লারিশ হবে। সেই আলোকে উনি বিচ্ছুরণের জন্য সুযোগ করে দিয়েছিলেন। মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে জ্ঞান বিজ্ঞান দিয়ে, যেটা আমরা বলছি যে আব্বাসীরা জ্ঞান বিজ্ঞানে চলে এসেছে, এবং জ্ঞান বিজ্ঞানের ইউরোপিয়ান সবাই তাদের কাছে মাথা নত করেছে। আল খাওয়ারিজমি তিনি গণিত শাস্ত্রে বা বীজগণিতে যে অবদান রেখেছিলেন, সেক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের যে অঙ্ক শাস্ত্রের দশমিকের যে ব্যবহার, সেই ব্যবহারটাকে তিনি পরিচিত করে দিয়েছিলেন। অথচ ভারতীয় সেই সময়কার সময়ে এই কাজগুলো কিন্তু সব মুসলিমরা করে না, নন মুসলিমরা করেছে। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে নন মুসলিমদের কাছ থেকেও নিয়েও কিন্তু আমরা উপকৃত হতে পারি। অবশ্যই, কেননা জ্ঞানের তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, যে যখন বদরের যুদ্ধের পরে মুক্তিপণ দিলেন, মুক্তিপণের শর্ত কী ছিল, যে একজন অমুসলিম 10 জন মুসলিম সন্তানকে শিখাবে। তো জ্ঞানের কোনো মুসলিম অমুসলিম নেই। এটা নিয়ে আপনার কাছে আসবো। আমরা চলুন, যেহেতু আমরা মুসলিম মনীষীদের কথা বলছি, একটা মুসলিম ঐতিহ্যের উপরে চলুন একটা ছোট্ট তথ্যচিত্র দেখে আসি। আগ্রার দুর্গ বা লাল কেল্লা ভারতের মুঘল শাসকদের রাজকীয় আবাসস্থল। মোঘল স্থাপত্যের এই অনবদ্য নিদর্শনকে 1982 সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করে। এটি ভারতের উত্তরপ্রদেশে আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। মোঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল এই দুর্গ থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গ লাল বেলে পাথরের তৈরি। এর প্রাঙ্গণের আয়তন 2.5 কিলোমিটার। এর অভ্যন্তরে প্রাসাদ, মিনার এবং মসজিদ আছে। এই স্থাপনাসমূহ ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। 1475 সালে এই দুর্গ ছিল রাজা বাদল সিং এর অধীনে ইট নির্মিত সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড়। 1080 সালে গজনবীর সামরিক বাহিনী এটি দখল করে। সিকান্দার লোদি 1517 সালে পানিপথের যুদ্ধে সম্রাট আকবরের নিকট পরাজিত ও নিহত হবার পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করেন। সিকান্দার লোদি এই কেল্লার বেশ কিছু ইমারত ও ইদারা নির্মাণ করেছিলেন। 1526 সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। 1530 সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়। 1558 সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। ঐতিহাসিক আবুল ফজল সেই সময়ের দুর্গকে বাদলগড় হিসেবে আখ্যায়িত করেছেন। সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে বেলে পাথর সংগ্রহ করে দুর্গটির সংস্কার করেন। প্রায় 4000 কর্মী 8 বছর প্রতিদিন পরিশ্রম করে 1573 সালে এই দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করে। সম্রাট আকবরের পৌত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে। শাহজাহান লাল বেলে পাথরের নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন। এর অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাসমহল, শীষমহল, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ ও নাগিনা মসজিদ। এই স্থাপনাসমূহে তিমুরিদ পার্শ্বিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার মিশ্রণ পরিলক্ষিত হয়।
স্যার আমরা এই যে মুসলিম ঐতিহ্য আমরা দেখলাম আগ্রা ফোর্ট, যেখানে এখানে হয়তো আপনিও গেছেন বা আমার যাওয়ার সুযোগ হয়েছে, তো এগুলো তো আমাদের ঐতিহ্যের একটা ধারক বাহক এবং আমাদের এই চিহ্নগুলো বা এই স্থাপনাগুলো আমাদের অনেক গ্লোরিয়াস একটা হিস্ট্রির কথা মনে করে দেয়। এইসব জায়গাগুলিতে যদি আমরা ঘুরি, প্রথমত আমাদের বিস্ময় সৃষ্টি হয় যে মুসলমানরা এই ছিল। আগ্রার তাজমহলে যদি দেখেন, পুরো কোরআন শরীফ 30 পারা যে ওয়ালে তাজমহলের গায়ে যে লেখা, কীভাবে লিখেছে, আপনার এটা দেখলে এখন অনেকটা অ্যাস্টোনাইজড হয়ে যেতে হবে আপনার, যে এটা কিভাবে তারা করেছে, সেই যুগে এটা কিভাবে সম্ভব হয়েছে। এই যে আজকে অনেক কিছুই হচ্ছে ইসলামের ইতিহাস নিয়ে, মুসলমানদের ঐতিহ্য নিয়ে ভারতে, কিন্তু এইগুলি কিন্তু বলছে যে আমরা এই ছিলাম, আমরা এই ছিলাম, আমরা যদি আবার একটু ফিরে আসি আল খাওয়ারিজমির, উনি ভারতবর্ষের এই উদ্ভাবিত দশমিককে ব্যবহার করেছিলেন, তার মুসলিম ওয়ার্ল্ডে তিনি প্রচার প্রসার করেছিলেন। এর বাইরেও তার কিছু নিজস্ব ইনভেনশন ছিল, বিশেষ করে আমরা যেটা জানি যে এই যে বর্ষপঞ্জি যেটা বা মাসের কোন দিন প্রথম হবে এরকম একটা আবিষ্কার ছিল। স্যার এই বিষয়টা উনি শুধু এটাই করেন না, এই যে আপনি যেটা বলছেন যে তার আরও অনেক ইনভেনশন ছিল, যেমন ধরেন যে জ্যামিতির ব্যাপারে কাজ করেছেন, আমি যেটা বলেছি ভূগোলের ব্যাপারে কাজ করেছেন। তারপর যে কথাটা এখনও আসেনি যে কেমিক্যালের ইউজের ব্যাপারে, কেমিস্ট হিসেবে আমরা জানি যে ভৌত বিজ্ঞানের যে কেমিক্যালের যে খেলাটা আছে, এই খেলার অনেক কিছুই, এবং তার পরামর্শেই খলিফা মামুন ওই চীনের সাথে রিলেশন করে ওখানে ছাপাখানা তৈরি করেছিলেন। আগে কিন্তু মুসলমানরা বাগদাদ থেকে মিশরে যেতে হতো ছাপার জন্য, আবার ইউরোপে যেতে হতো বা চায়নায় যেতে হতো। তিনি সে সময় বাগদাদে কোনো ছাপাখানা ছিল না, এবং তার পরামর্শে সেখানে ছাপাখানা এসেছে। তিনি এই যে ইহুদি ক্যালেন্ডার সংস্কার করে দিয়েছেন, বছরের প্রথম দিন কিভাবে হবে এটার জন্য ইহুদিরা এখনও তার কাছে ঋণী, এবং খ্রিস্টিয়ান যে ধর্মীয় সাল সেখানেও তিনি সংস্কার করেছেন। তিনি শিশুদেরকে কোরআন শিক্ষার সময়, হাদিস শেখানোর সময় বিজ্ঞানময় কিভাবে করা যায়, বিজ্ঞানের ইন্ডিকেশনটা কিভাবে দেওয়া যায়, ভেরি ইন্টারেস্টিং। তিনি এটা জানতেন যে এই বিষয়টাকে অ্যাডভান্স করতে হলে, ধরে রাখতে হলে আমাদের শিশুদেরকে গড়ে তুলতে হবে। আব্বাসী আমলে এই কনসেপ্টটি ছিল না, শিক্ষা এটা ইন্টিগ্রেটেড, কোরআন বেসড। এখানে ধর্মতত্ত্ব পড়া হবে, এখানে জিওগ্রাফি পড়া হবে। তখন এক মাদ্রাসা থেকে পড়ে সায়েন্টিস্ট বের হতো বা মেডিকেল ফিজিশিয়ান যারা তারা বের হতেন। যে দেখেন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। বর্তমান এলএমকে তো মাইক্রো করা হয়েছে। যিনি ধরেন যে জিওগ্রাফিস্ট, জিওগ্রাফার, যিনি কেমিস্ট, তিনি তো কৃষি বিজ্ঞানী হতে পারেন না। যিনি ধরেন যে জ্যোতির্বিজ্ঞান, এত কিন্তু দেখেন আল খাওয়ারিজমি জ্ঞানের কত শাখায় বিচরণ করেছে। কারণ হলো তখন মাদ্রাসাগুলি এমন ল্যাব, এমন একটা অ্যাটমসফিয়ার ছিল, অ্যাটমসফিয়ারই আপনাকে এলএমের কাছে নিয়ে যেত। চমৎকার কিছু তথ্য দিয়েছেন। এই অ্যাটমসফিয়ারটা এখন আমরা করতে পারিনি। এখনকার মাদ্রাসাগুলি তো আপনি জানেন যে দৈনদশা আছে। সুতরাং এখান থেকে আমরা যে শিক্ষাটি পাই, যে খাওয়ারিজমি আমাদের সামনে আছে, এটা ইতিহাস, এটা বাস্তব ইতিহাস, এটা থিওরিটিক্যাল কোনো ইতিহাস না, টেক্সট না। আমরা অনুরোধ করব যে ইতিহাসটা আপনি জানান, ইতিহাসটা আপনি সবাইকে জানান যে বাস্তব। আর প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি বন্ডিংকে আমরা বলবো, পিতামাতা যারা আছে তাদেরও একটা দায়িত্ব আছে সন্তানদেরকে শেখানোর, যে তুমি শোনো, আমরা কিন্তু এই জাতি, যারা এই করেছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি অনেক চমৎকার বলছিলেন আসলে যে এই জিনিসগুলো আমরা করতে পারবো, করা দরকার, এবং এই মনীষীদেরকে তুলে ধরা দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তাহলে তারা ইন্সপায়ার্ড হতে পারবে এবং তারা তাদের মতো করে আরও বেরিয়ে আসবে, আরও বড় বিজ্ঞানী আমরা পাবো মানবতার কল্যাণে। সে প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের আজকে অনুষ্ঠান শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।